মেজর ডালিম বলছি। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি সব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। তখন আমার এই বক্তব্য কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, মেজর ডালিম তিনি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন। 50 বছর পর আবার নতুন করে যে বার্তা দিয়েছেন, শেখ মুজিবুর রহমানকে বিলেন সাজিয়ে দিয়েছেন, রীতিমতো শেখ পরিবারকে ধুয়ে দিয়েছেন এবং শেখ মুজিবুর নিজেই স্বাধীনতা চায়নি, নিজেকে আত্মসমর্পণ করেছিল নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য। ভয়ঙ্কর কিছু তথ্য তুলে ধরেছেন মেজর ডালিম। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন কে ছিল দেশ নায়ক এবং কে ছিল বিলেন। আসুন না টেনে লাইক করে দেখতে থাকি। হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হল। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুট পাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি সব। কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে, সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত
স্বতঃস্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসি, স্বতঃস্ফূর্তভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে? আমার বউ জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি বিচার, আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বলুন। একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে, যদিও সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম পারভিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অর্থাৎ আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দেই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল, আর জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল, বিউটিফুল হেয়ার, আর ইজ আ হ্যান্ডসাম ম্যান। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। এটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে, আর পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গভঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলেনি, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। যে তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলে কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা চিন্তা করো।
সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই কুচকে ছেলে তখন বোধহয় স্কুলে পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বসো। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিবি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখছো না, খাওয়া দাওয়া চলছে এর মধ্যে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের, আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনে 3 মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো না, আমাদের গাড়ি নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনজারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসওয়াগন গাড়ি থেকে নামলো গাড়ি গোলাম মোস্তফা স্বয়ং, তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুত বার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিরোজে একটা ছেলে, নামটা মনে নাই, এসে বললো যে, ভাই আপনি রিপোর্ট করতে, এই চিৎকার করতে গাড়ি গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেন্ডার দাঁড়িয়ে লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনে বারান্দাতে, আমি মেজে দাঁড়ি, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দিন। হারামজাদা বারবার আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরলাম, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। বর্তমান সময়ে মেজর ডালিমকে নিয়ে চরম আলোচনা সৃষ্টি হয়েছে, চতুর্দিকে হইচই পড়ে গিয়েছে। মেজর ডালিম কি সত্যি কি সে মেজর ডালিম নাকি, সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন চলেছে। তবে মেজর ডালিম কি তুলসী পাতা ছিল? অনেকে মেজর ডালিমের প্রশংসা করেছে, তবে মেজর ডালিমের কি কোনো ভুল ছিল না। মেজর ডালিমের যে স্ত্রীর অপহরণ, সে বিষয় নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন। আমি কোনো আলোচনার বিশ্লেষণ করতে যাচ্ছি না, তাহলে হয়তো বা কোনো দলের পক্ষে বিপক্ষে নিয়ে লড়াই শুরু করে দিবেন আমাকে নিয়ে। সুতরাং অবশ্যই আপনারা সকলেই বাংলাদেশের ইতিহাস জানেন। আমরা যে ইতিহাস জানি, মেজর ডালিম যে নতুন করে যে ইতিহাস সৃষ্টি করেছেন, যে ইতিহাস বলেছেন, সেটা কি সঠিক কিনা, নাকি পূর্বে যে ইতিহাস ছিল সেটা সঠিক, অবশ্যই সেটা নিয়ে মন্তব্য করবেন। তবে 30 লক্ষ মানুষ যে মারা যায়নি, 3 লক্ষ মানুষ মারা গিয়েছে, সেটা নিয়ে কিন্তু পূর্বে অনেকবার বিতর্ক হয়েছে। তবে নতুন করে সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে যাচ্ছি না।